দিল্লিতে ককরোচ জনতা পার্টি সিজেপির আন্দোলন নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন। জনাব অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি আপনার কাছে জানতে চাইবো যে ভারতের যে বর্তমান আন্দোলন, এটি এখন ছাত্রদের পাশাপাশি দেশটির বিরোধী দল থেকে শুরু করে কৃষক এবং তারকারাও কিন্তু এতে সংহতি জানাচ্ছেন। আপনার কি মনে হয় আন্দোলন আসলে কোন দিকে যাচ্ছে? দেখুন, বর্তমানে আন্দোলনের যে গতিপথ এটি একটা জটিল প্রক্রিয়ার মধ্যে আছে। বিশেষত এই কারণে যে ভারত একটা বহু জাতি, বহু ভাষা এবং অনেকগুলো প্রদেশের সমন্বয়ে গঠিত একটা রাষ্ট্র। কাজেই একদিকে যদি আমরা চিন্তা করি যে শুধুমাত্র দিল্লি কেন্দ্রিক যে আন্দোলনটা হচ্ছে সেটা যে কতটুকু ফলপ্রসূ করতে পারবে আন্দোলনকারীরা, কারণ হলো যে ভারতের এখন পর্যন্ত মুম্বাই এবং বিহারের পাটনা এবং দু একটা খন্ডিত এলাকা ছাড়া অন্য জায়গায় আন্দোলনটা এখনো সেই অর্থে ছড়িয়ে পড়েনি। তবে আন্দোলনকারীরা যেভাবে মানে অভিব্যক্তি ব্যক্ত করেছে যে পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্য থেকে তাদের কাছে খাদ্য, ওষুধ এবং অন্যান্য সহায়তাটা আসছে। আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা যদি সাম্প্রতিক বছরগুলোতে থার্ড ওয়ার্ল্ড এবং সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোর বিভিন্ন রাজনৈতিক কর্মতৎপরতা দেখি, বিশেষ করে বাংলাদেশের যে আন্দোলনটা হয়ে গেল 24-এ, সেটাও যদি আমরা আমাদের বিবেচনায় রাখি এবং ইরানে যে আন্দোলনটা করার চেষ্টা হলো, তাতে আমার মনে হচ্ছে যে এই আন্দোলনটা একটা কালার রেভলিউশনের দিকে যাওয়ার একটা প্রবণতা ইতিমধ্যে স্পষ্ট হচ্ছে। কারণ আপনি দেখেন যে বৈশিষ্ট্যগুলো আমরা ওই আন্দোলনগুলোকে দেখেছি। প্রথমে সরকারের কিছু ত্রুটিকে সামনে আনা হয় এবং সেই ত্রুটিকে কেন্দ্র করে একটা আন্দোলন শুরু হয়। সেই আন্দোলন শুরু হলে সরকার সেখানে প্রথমে আইনগত ব্যবস্থায় যায়, কিন্তু দেখা যায় আন্দোলনকারীরা সেই আইনগত ব্যবস্থাতে সন্তুষ্ট হয় না এবং ধাপে ধাপে আন্দোলনের মাধ্যমে দেখা যায় যে কিছু হত্যাকাণ্ড হয়, আহত নিহত হয় এবং সেটাকে কেন্দ্র করে ম্যাস মিডিয়া এবং গ্লোবাল যে মিডিয়াগুলো ব্যাপকভাবে আন্দোলনকারী গুলোর পক্ষ নেয়। একটা পর্যায়ে দেখা যায় যে সরকারের জনপ্রিয়তা একদম শেষ হয়ে যায়, ফলে সরকার আর সেখানে টিকে থাকতে পারে না। এই যে বৈশিষ্ট্যগুলো আমরা আহ পৃথিবীর বিভিন্ন জায়গায় সাম্প্রতিক জি, কালার মুভমেন্ট। আপনি যে বৈশিষ্ট্যগুলোর কথা বলছেন, জনগণের এই ধরনের প্রতিরোধ মোদী সরকার কিন্তু এর আগে কখনো দেখেনি। আপনার কি মনে হয় যে মোদী সরকারের অস্তিত্বের জন্য এটি বড় হুমকি কিনা? এইটা মোদী সরকারের অস্তিত্বের থেকে আমার কাছে মনে হয় যে ভারতের গণতন্ত্রের অস্তিত্বের জন্য বেশি হুমকি। কারণ আমরা যেটা জানি যে বিশ্বের একটা বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে ভারত। এখন গণতন্ত্র এমন একটা শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা সফল হওয়ার জন্য কিছু পূর্ব শর্ত আছে। কিন্তু আমাদের যে তৃতীয় বিশ্বের দেশগুলো, সেই দেশগুলোতে গণতন্ত্র সফল হওয়ার জন্য যে পূর্ব শর্তগুলো, এগুলো কিন্তু পূরণ করা সম্ভব হচ্ছে না। ব্যাপক দারিদ্র্য, বিশাল জনসংখ্যা, অশিক্ষা, কুশিক্ষা, এরকম নানান কারণে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠার যে পূর্ব শর্ত, সেগুলো কিন্তু হচ্ছে না। এখন ভারতে বিশাল জনসংখ্যা এবং আপনি দেখবেন যে বিশ্বের তারা চতুর্থ বৃহত্তম অর্থনীতির কান্ট্রি হতে পারে, কিন্তু তাদের কিন্তু বিশাল জনসংখ্যা কিন্তু বেকারত্বের মতো একটা ভয়াবহ সমস্যার মুখোমুখি এবং সেখানে কিন্তু দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত বিশাল জনসংখ্যা আছে। এখন যখন একটা দেশের মধ্যে এই ধরনের অসন্তোষ থাকে, তখন সেটাকে কিন্তু ম্যানিপুলেট করা খুব সহজ হয়ে যায়। এখন মোদী সরকারের সামনে সেই চ্যালেঞ্জটা এখন এসে উপস্থিত হয়েছে যে প্রশাসনিক এবং প্রাতিষ্ঠানিক যে দুর্নীতিগুলো আছে, এগুলো এখন জনগণ সামনে নিয়ে আসছে এবং পাশাপাশি ছাত্রদের যে বিপুল জনসংখ্যক যে ছাত্র, তাদের যে বেকারত্ব এবং এমনকি তাদের বিভিন্ন চাকরি বাকরিতে প্রবেশের এবং শিক্ষাক্ষেত্রে যে বিভিন্ন বৈষম্য, এগুলো যাতে সামনে আসছে। কাজে আমি মনে করি যে এই জিনিসগুলো যখন সামনে আসবে, তখন জনগণ এগুলোকে কিভাবে মানে প্রটেস্ট করবে সেটার উপরে কিন্তু সবকিছু নির্ভর করছে। জি, এটা আমাদের আরেকটি বিষয়, এই যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী 3 দফা দাবি তুলে ধরেছেন, এর মধ্যে আছে সরকারের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা। আপনার কি মনে হয় মোদী সরকার এতটা নমনীয় হবে? এখন আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা এটা হলো যে একটা যেটা হয় যে আমি যে কথাটা আগেই বলেছি, যে একটা সত্যিকার গণতান্ত্রিক সিস্টেম, যখন সাকসেসফুল গণতান্ত্রিক সিস্টেম থাকে, সেখানে কিন্তু এই ক্ষমাটা প্রার্থনা করতে হয় না, ক্ষমাটা চেয়ে নেয় সরাসরি সরকার। কারণ তারা জানে যে এই ক্ষমা চাওয়াটা তার গণতন্ত্রের জন্য কল্যাণকর হবে। কিন্তু আমাদের মতো এই ধরনের যে রাষ্ট্রগুলো যেখানে ব্যাপক দারিদ্র্য এবং অশিক্ষা আছে, সেখানে
ক্ষমা চাওয়াটাকে পরাজয়ের নামান্তর মনে করা হয়। কাজে মোদী সরকার কিন্তু এই ক্ষমা চাওয়াটা হয়ে যাবে যে তার সরকারের একটা ব্যর্থতা এবং তার পরাজয় মেনে নেয়, এবং এই ক্ষমা চাওয়ার পরে কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না, বরং তারপরের ধাপেই আসবে তার সরকারের পদত্যাগের দাবি। সুতরাং এই যে ক্ষমা চাওয়াটা, এইটা একটা সিম্বলিক, এবং এই ক্ষমা চাওয়ার মাধ্যমে সরকারকে এইটা বাধ্য করা যে আমরা ব্যর্থ, সুতরাং যেহেতু ব্যর্থ সুতরাং তুমি চলে যাও। তো এখন জাপানের মতো রাষ্ট্রে, ইংল্যান্ডের মতো রাষ্ট্রে, আমেরিকার মতো রাষ্ট্রে যেখানে ক্ষমা চাওয়াটাকে সাধুবাদ দেওয়া হয় এবং ক্ষমা চাওয়া মাত্রই কিন্তু তাদের সরকারের পতন ঘটে না, মনে করা হয় যে এটা সরকারের স্বচ্ছতা প্রমাণ হলো। কিন্তু আমাদের মতো দেশে, যে ভারত, পাকিস্তান, বাংলাদেশ বা তৃতীয় বিশ্ব অন্য দেশগুলো, সেক্ষেত্রে কিন্তু ক্ষমা চাওয়াটা যে দাবি করা হয়, এটা হলো যে তার পদত্যাগের পূর্ববর্তী দাবি। জি। সেক্ষেত্রে মোদী সরকার হয়তো ক্ষমা নাও চাইতে পারে। হ্যাঁ, ইতিমধ্যে আমরা দেখেছি যে ভারতের প্রধানমন্ত্রী প্রশ্ন ফাঁসকারীদের দ্রুত বিচারে কিন্তু ফাস্ট ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন। তারপরে একটু জানতে চাই যে মোদী সরকার যদি বিরোধী দলের দাবিগুলো প্রত্যাখ্যান করে বা না মানে, তাহলে পরিস্থিতি কোন দিকে যেতে পারে বলে আপনি মনে করছেন? এখন আন্দোলনটা দেখুন, প্রায় 2 মাসের মতো আন্দোলনটা চলছে, এবং এখানে দেখেন আন্দোলনের মধ্যে আন্দোলনকারীদের যে দাবি আছে, সেই দাবির মধ্যে আপনি দেখেন আন্দোলনের যে মূল ফাউন্ডার যিনি দীপিকা, তিনি কিন্তু দেখেন প্রথম যে 5 দফা দাবি দিয়েছিলেন, সেই দাবিগুলোর সাথে কিন্তু ছাত্রদের দাবির কোনো সংযোগ ছিল না, সেই দাবিগুলো ছিল সম্পূর্ণই রাজনৈতিক। পরবর্তীতে তিনি আরো 5 দফা দাবি দিয়েছেন, যার মধ্যে ছাত্রদের দাবি সহ অন্য দাবি আছে। সুতরাং এখানে আমরা যদি একটু গভীরভাবে বিশ্লেষণ করি, তাহলে ইন্টারন্যাশনাল পলিটিক্স এর এইখানে কিন্তু একটা সংযোগ আছে বলে কিন্তু মানে সন্দেহ করছেন অনেক বিশেষজ্ঞ। কাজে এই দাবি যদি মোদী সরকার না মেনে নেন, এখন যেটা হবে যে মোদী সরকারকে সরাসরি না মেনে নেওয়ার এখানে সুযোগ নাই। কারণ হলো যে প্রসঙ্গগুলো এসছে সেগুলো তারা ইতিমধ্যেই স্বীকার করেছেন, এবং তারা বলেছেন যে রিফর্ম করবেন। ভারতের মতো দেশ, বাংলাদেশের মতো দেশ, পাকিস্তানের মতো দেশগুলোতে এই প্রশাসনিক অদক্ষতা এবং দুর্নীতি কিন্তু যে পর্যায়ে আছে, সেটা কিন্তু অস্বীকার করার কিছু নাই। কাজে তিনি না মেনে নিলে যেটা হবে যে এটা আরো বেশি প্রলম্বিত হবে। কারণ আন্দোলনের যে ধারাবাহিকতা আমরা দেখছি যে ক্রমেই কিন্তু সেখানে লোক সমাগম বাড়ছে, এবং বিভিন্ন জায়গা থেকে এই ম্যানিপুলেশন করা এবং আন্দোলনকারীদের সহযোগিতা করার প্রবণতা কিন্তু শুরু হয়েছে। পাশাপাশি আমরা বিশ্বের যে মিডিয়া, সেই মিডিয়াতেও কিন্তু এই আন্দোলনকে বেশ ফোকাস হতে দেখতে পাচ্ছি। সুতরাং মোদী সরকারের সামনে এখন একটা বিরাট চ্যালেঞ্জ হয়েছে যে তারা তাদের জনগণকে সন্তুষ্ট করে কিভাবে এই সমস্যাটা সমাধান করবেন, তাদের দেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখার জন্য, তাদের দেশের মানে যেটা অনেকগুলি সংহতি। চ্যালেঞ্জই আসলে রয়েছে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।